একটা হয়েছে, জ্বরও চলে আসছে। এখন তুমি বাসায় একা একা বসে আছো, কেউ যত্ন নিচ্ছে? সব কিছু না, আমি খালি শুয়ে ঘুমাচ্ছি। এখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। আসিফ নজরুল গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। এরই মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে, বিশেষ করে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা যে বর্তমান আলোচনা নিয়ে মেতে আছেন সেই আলোচনাটি হচ্ছে আসিফ নজরুল। উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে এখন শুরু হয়েছে অনেক জলঘোলা করার সময়। কেননা বাংলাদেশে যে যখন ক্ষমতায় বসে তখন তার পিছনে বিভিন্ন ধরনের শত্রু সৃষ্টি হয়ে যায়। তার মাঝে বর্তমানে উপদেষ্টা আসিফ নজরুলের পিছনে এখন শুরু হয়েছে এমনই কিছু কাণ্ড, যেখানে মেয়েলি সম্পর্কে জড়িয়ে তার একটি ভিডিও রেকর্ড ফাঁস করা হয়েছে এবং তার প্রাক্তন প্রেমিকা হিসাবে একটি মেয়েকে দাঁড় করিয়ে সে বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন। আসলেই সত্যি কি আসিফ নজরুল এই মেয়ের সাথে সম্পর্ক করেছিলেন? তার সাথে এরকম কোনো সমস্যা হয়েছিল কিনা? আমার ফোনে ইমোতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে, তুমি একটু আমাদের বাসায় আসো। তখন আমার 4 বছরের একটা বাচ্চা আছে, আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই। যাওয়ার পরে আমি যে দেখি যে তার বাসায় কোনো ভাবি অসুস্থ তো দূরেই থাক, ভাবি বাসায় নেই। তখন আমি যখন তাকে বলি যে দাদু, আমরা তাকে দাদু বলি, তখন আমরা যখন বলি যে দাদু, আমি বলি যে দাদু ভাবি কই, সে বলে কি না না তোমার ভাবি তো বাসায় নেই। তখন আমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ, তাহলে মিথ্যা কথা কেন বললেন? তখন সে তার ফ্ল্যাটের দরজা লক করে দেয়। দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি অন্যরকম একটা আচরণ বুঝতে পারি। আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে মান সম্মান তোমারই যাবে, আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে, আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে, তোমার কথা কেউই বিশ্বাস করবে না। এক পর্যায়ে আমাকে অনেক ভয় ভীতি দেখালে আমি এটা গোপন রাখি, আমি কাউকে বলি না। বললে তারপরে আমি চলে আসি। আসার পরে সে আবার তার পরের মাসের 9 তারিখ 9/6/2024 তারিখে সে আমাকে হঠাৎ আবার ফোন দেয়, ইমো দিয়ে, আমার ইমোতে ফোন দিয়ে বলে কি যে তুমি এখনই আমার বাসায় এসে দেখা করবা। তখন আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যে তুমি যদি না আসো, আমি কিন্তু এটা লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে, তাহলে কিন্তু তুমি স্বামীর সংসার করতে পারবে না, আর বুঝোই তো কি হবে। ভয়ে তারপরে আমি কিছু বুঝতে না পারি আমি আবারও তার বাসায় যাই। যাওয়ার পরে সে আমাকে আবারও ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জোরপূর্বক ধর্ষণ করার পরে তারপরে আমি বাসায় চলে আসার পরে ওই মাসেরই আবার 13 তারিখে 13/6 সে আমাকে আবার ফোন দিয়ে বলে কি যে তোমার আমার বাসায় আবার আসতে হবে। তখন আমি মনে করছি যে আমি আর যাইতাম না, তাই তো আমার যাই হোক। তখন আমি বলছি কি দাদু, আমি আর আপনার কাছে যাইতাম না, আপনি যা করবেন করেন, আমি আর এর মধ্যে নাই। যা এখন হবে তাই একটু পরে, যা কিছুদিন পরে হবে তাই এখন হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি মনে করি যে সে হয়তো বা শুধু আমাকে ভয় দিয়েছে, সেরকম কোনো কিছুই করবে না। তখন সে রাগের চোটে আমি যখন তার কাছে যাইনি তখন সে রাগের বসে আমার হাজব্যান্ডে 19/24 তারিখ সে আমাকে 18 তারিখ পর্যন্ত রিকোয়েস্ট করতে থাকে। আমি যখন যাই না, তারপরে আমি ওই সিম কার্ড চেঞ্জ করে ফেলা, ওই ইমো বাদ দিয়ে দিই। তখন সে 24 তারিখে আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলে যে তোর বউ ভালো না, তোর বউ চরিত্রহীন, তোর বউ রাখিস না, তোর বউকে তুই ছেড়ে দে। এগুলো বললে আমার শাশুড়ির কাছে যে বলে, বাসায় যে বলার পরে তারপরে আমার হাজব্যান্ড আমাকে যখন জিজ্ঞাসা করে তখন আমি আমার হাজব্যান্ডে বলি যে দাদু তো আমার সাথে এরকম কিছু করছে। করার পরে দাদুই আমার মানা করছে যে তুমি বললে তোমার মান সম্মান যাবে, এখন দাদুই কেন আবার এরকম করলো।
করার পরে আমার স্বামী তাকে আবার যখন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে দাদু আপনি তো এরকম করছেন, তাহলে আপনি কেন আবার আমার বইয়ের বিষয়ে আমাকে এরকম বললেন? তখন বলে যা যা করছি করছি, তুই নরিমান মুন্সির ছেলে, তুই কি করতে পারবি, তুই যা করার কর, এরকম যখন বলার পরে তারপরে আমি বাধ্য হয়ে আমি এসে যাই, সদর থানায় যাই মামলা করার জন্য। মামলা করে গেলে ওসি স্যার আমার মামলা প্রথমে বলে যে কাল নিব এরকম বলে 3-4 দিন আমাকে ঘোরানোর পরে আমাকে আমার মামলা নেয় না। যখন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন থাকবে এবং উনি প্রতিনিয়ত হাদিস কোরআন রেফারেন্স দেন, তার চরিত্র জানা দরকার বাংলাদেশের মানুষের। আসিফ নজরুল সম্পর্কে আমি সিরিজ করতে চাচ্ছি কয়েক পর্বের, সবাই জানা দরকার এই লোকটিকে। এবং এর জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি এক একটি পর্বে তার মুখ উন্মোচন করব। আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না, কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয়, বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। অনেকে মেয়েরা সেখানে যায়, তারা বিপদে পড়ুক আমি চাই না। আসিফ নজরুল কোথা থেকে শুরু করব? 80 দশকের শেষের দিকে যাই। আসিফ ভাই মনে পড়ে? করবে মিজান, শাকিল, মনে পড়ে এদেরকে? আসিফ ভাই, আফনান অদিতিকে আপনি বিয়ে করেছিলেন, কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। সাক্ষী কিন্তু আছে অনেক। আপনি বউ পেটাতেন কেন পেটাতেন? বক্সিবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার, কয়বার বিচার হয়েছিল? বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব? হ্যাঁ, আসল কথাটা মানুষকে বলেন না কেন? অতিথির সঙ্গে আপনার কি হয়েছিল বলেন না কেন? উপন্যাস লেখেন না। এরপর আপনি ওকে ছেড়ে দিলেন। আপনি গুলতেকিন ভাবির, অর্থাৎ হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী, প্রথম স্ত্রী গুলতেকিন ভাবির বন্ধু ছিলেন, শুরু হয়ে ঢুকলেন সংসারে। আপনি 2000 সালের প্রথম দিকে, গোড়ার দিকে আপনি 2001-2-3 দিকে আপনি এদিকে সরাসরি আসিফ নজরুলের সেই প্রাক্তন প্রেমিকা হিসেবে যাকে গ্রহণ করা হচ্ছে, যাকে নিয়ে ট্রল করা হচ্ছে, সেই মেয়ে সরাসরি লাইভে আসেন। লাইভে এসে এমন কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলা আসলেই বাস্তবে পরিণত হতে চলেছে। তাহলে কি এই বক্তব্যের সূত্র ধরে আসিফ নজরুল বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা হয়েও উনিকে ফেসে যাচ্ছেন, নাকি উনি সরকারি দল হয়ে ডক্টর ইউনূসের পাশে থেকে উনি ক্ষমা পেয়ে যাবেন? যদি এই ঘটনাটা মূল সত্য প্রমাণিত হয়ে যায় তাহলে কি হতে পারে এই আসিফ নজরুলের? নাকি এটি চক্রান্ত, একটা বড় আওয়ামী লীগের উৎস এর পিছনে কাজ করছে, এমন কিছু মন্তব্য উঠে এসেছে এই ভিডিওর মাঝে। তবে সব কিছুকে মিলিয়ে এটা বিশেষ বিবেচনা করতে গেলে আসলে দেখা যায় সঠিক কোনটা। চলুন আমরা আরও কিছু তথ্য জেনে আসি সাংবাদিক ইলিয়াসের। তখন শিরার বিয়েও হয়নি, আপনি তার সাথে কি রুম ডেটিং শুরু করলেন, তাই না? শিলা প্রেগনেন্ট হলো, বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট। আপনি তাকে অ্যাবর্শন করালেন, পপুলার হাসপাতাল মনে পড়ে? তারপর শিলার আরেকজনের সঙ্গে সম্পর্ক হলো, সেখানেও আবার অ্যাবর্শন করলো। শিলা 2বার অ্যাবর্শন করলো বিয়ের আগেই। তারপর আপনি রোকেয়া প্রাচীকে বিয়ে করলেন। শিলার সঙ্গে আপনার বিয়েটা হলো না, শিলার আরেক জায়গায় বিয়ে হলো। সেটা কেন? ওনারা কাইন্ডলি আমাকে অবহিত করেছেন এবং ওনারা যেভাবে কাজ আগাচ্ছেন আমি খুবই আশাবাদী হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে ওনারা যেরকম একটা বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন, এটা যদি সত্যি করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচার অঙ্গনে সমস্যা যা আছে সেগুলি আর থাকতো না কখনো। এবং আমাদের এখানে কিছু একটা হয়েছে, জ্বরও চলে আসছে। এখন তুমি বাসায় একা একা বসে আছো, কেউ যত্ন নিচ্ছে?
স্বপ্নে কিছু না, আমি খালি শুয়ে ঘুমাচ্ছি আর শুয়ে আছে। রোজা আছো? হ্যাঁ, রোজা তো আছি। রোজাও আছে আবার এর মধ্যে? হ্যাঁ। আর তোমাকে জ্বর আক্রান্ত দেখে সবাই চলে গেছে, আবার আমাকে একটা না করে? চলে আসো আমার এখানে, দেখে যাও আমাকে। হ্যাঁ, আমাকে দেখে যাও। আমিও তো চাই। জ্বর আক্রান্ত অবস্থায় পড়ে আছো এখন। আমি আসলে ইয়ে তো কেউ থাকে না কেন তোমার পাশে এখন? ও এখন বলো, তোমার পাশে তো থাকে না কেন? কই গেছে ওরা? কাজ আছে, সবাই কাজে গেছে। আসলে এসে দেখে যাও আমাকে। আসতে চাই। পুরাতন স্বপ্ন দেখতেছিলাম। দেখছো? কালকে আমাকে টিভিতে যে দেখছিলাম, তোমাকে জিজ্ঞেস করছিলাম তোমাকে কি দেখছো স্বপ্নে? চুল ছোট না বড়? চুল বড়। কি করছিলাম? কি করছিলাম? অনেক কিছু। কোথায় যাচ্ছিলাম? না, তুমি করো নাই। ভালোবেসে করো না। হ্যাঁ, রোজের হয়ে যেত তোমার। কি হয়েছে তো? মানে আমার রোজের ইয়ে হয়ে যেত, তো হালকা হয়ে যেত স্বপ্ন দেখলে। স্বপ্নে দেখলে রোজা হালকা হবে কেন বোকা? স্বপ্নে কি তুই দেখাস নিজেকে? হ্যাঁ, অবশ্য ঠিক। কিন্তু অনেক জায়গায় আমরা কোথায় যাচ্ছিলাম গেছি না, মানে খুবই বিজি, খুবই সমস্যা। কারণ যাচ্ছি আর যাচ্ছি আর যাচ্ছি। দুজন মিলে যাচ্ছে তো না? হ্যাঁ। কার সমস্যা? আমাদের? জানি না। ফিল করছিল যে খুব ঝামেলা টামেলা হচ্ছে না? হ্যাঁ। জান, আমার বউ কেন রাগ করছে আমার সাথে? এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো না? তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না। এখন তুমি আসো। চলে আসো। এই অফিসে যাই নাই। তোমার গাড়ি নাই? না, জানি না। তুমি আসো না। সঙ্গে আসবে না, এখন বাসার মধ্যে একটু জানলে আসছে আসছে। আচ্ছা, ঠিক আছে। এখন আসলে আমার রোজা থাকবে না। শোনো, তোমার রোজা থাকবে। আমার ঘরে ঢুকে বলে কি, তোমার ঘরে এত গন্ধ থাকে। তারপরে ছিল অনেক প্রফেশনাল দেশ, তারপরে করে পালাই গেছে। তারপর আমি বুঝছি যে আসলে হ্যাঁ, আমারই যাওয়ার গন্ধ হয়েছে। কি আল্লাহ জানে। না, এগুলি বলে লাভ নেই। তাও আমি আগে করবো। তোমার গায়ে কখনো বন্ধ হয় না, জোরের সময় হয় না। সেদিন এত ফুটফুলতার মধ্যে কি করছি দেখো না? চোখ তো ধরা না, কোনো কিছু আসলে উচিত না। তাও করি, তাই এত চিন্তা করার কিছু নেই। জান, তোমার কি মাথা ব্যথাটা আছে? না, এখন মাথা ব্যথা নেই, কিন্তু আমার সময় হলে খুবই হাতে পায়ে কষ্ট হয়। সকালবেলা খুব পায়ে কষ্ট হচ্ছিল। পা টিপে দিলে কারণ পেত না? হ্যাঁ, কষ্ট হয়। মানে এখানে খুব টান ধরে। ওই মেয়েটাকে বলে দিবে? বলে দিবে, কিন্তু আদৌ করে বলো। বলো তুই যদি আমার ছোট বোন হতি তাহলে আমাকে দিতি না, ওরকম ভাবে দে। আচ্ছা, তাহলে রাগ করবে না। বলো কি, তোর যদি ছোট বোন, তুই বলো না তুমি বলো? তুই বলে। তুই কোথাও তুমি বলে। আচ্ছা বল, তোমার যদি আমার যদি ছোট বোন থাকতো তাহলে আমাকে দিত না, এইভাবে করে বলো। ওই জন্য ফিল করে বড় বোনকে করে দিচ্ছি, তাহলে খারাপ লাগবে না। আচ্ছা, ঠিক আছে। ওটা বলছিলাম আমার মাথায় তেল দিয়ে দিতে, তারপরে যা করছে সে, তারপর আমি আর দিই। কি করছে? ওকে আমি তেল অল্প একটু দিচ্ছি, দিয়ে এইটুকু খালি লাগাই দিতে। তারপরে ও অতটুকু লাগায় আরো অনেক লাগিয়েছে। তারপর পুরা মাথা বলে। তারপর তোমার জ্বর আসছে না, তারপরে যাচ্ছে যা বেশ আগের কথা। ওটা তো বেশি ভালোবাসার থেকে দিয়েছে। চিপাচিতে বললে নিশ্চয় অনেক জোরে দিবে না। তোমার এখন দরকার ছিল কি আশা সাজের একজনকে, বুঝছো? পাড়া দিয়ে দিবে। আহা কি জানাম। আচ্ছা, এখন একটু ব্যথা লাগে, কারণ পাড়া দিয়ে দিতে মাঝে মাঝে জাম্প করে। ওরে খোদা,
আমার তার বলা যায় না যে পারাদীপে তুই জাম করবি না। প্রত্যেকদিন তোমার পায়ের উপর করে দেয়, এমনি করে দেয়, কত তালাকি করে